This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. मुझे खुद को ही ख़त्म कर लेना बेस्ट है मेरे लिए, क्योंकि जो मैं पैसे कमा रहा हूँ उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूँ। वही पैसे मुझे ही बर्बाद करने के लिए यूज हो रहे हैं। मेरे मरे हुए शरीर के आसपास मेरी पत्नी या उसका परिवार की तरफ से कोई नहीं आना चाहिए। मेरा अस्थि विसर्जन तब तक नहीं होना चाहिए जब तक मेरे हरासर्स को पनिशमेंट नहीं मिलता है। अतुल सुभाष 35 বছরের এই তথ্য প্রযুক্তি বিশারদ ভাইরাল এখন না, কোনো ভালো ঘটনায় ভালো কাজের জন্য তিনি ভাইরাল হননি, তার আত্মহত্যার জন্য তিনি ভাইরাল হয়েছেন। अतुल सुभाषের এই চরম পরিণতি সত্যি কি হওয়া উচিত ছিল? अतुल सुभाषের মৃত্যুর পেছনে কারা, কোন কারণ দায়ী, এটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। বেশ কিছু বিতর্কিত তথ্য উঠে এসেছে। তার মৃত্যুর জন্য কোন কোন কারণ দায়ী, কে কে রয়েছেন, এগুলো তো তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা বড় অংশ, সমাজের একটা বড় অংশ মনে করছেন, বিশেষ করে যারা সমাজকর্মী, তারা মনে করছেন अतुल সুভাষের মৃত্যুর পেছনে দায়ী যে কারণগুলি, তার মধ্যে অন্যতম হলো 498 এই আইনের অপব্যবহার, মিসইউজ। যে আইন মহিলাদের সুরক্ষিত করার জন্য গৃহবিবাদ, গৃহদ্বন্দ্ব, অন্তর্কলহ বা পারিবারিক যে সমস্যা, তাতে যাতে কোনো বধূর উপর নির্যাতন না হয় সেই প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সেটারই কি অপব্যবহার হচ্ছে? যে অপব্যবহারেই কি अतुल সুভাষকে মরতে হলো? না হলে ভেবে দেখুন, হাড় হিম করা এই মৃত্যু রহস্য। এক দুদিন নয়, দিনের পর দিন সে ভেবেছে তাকে মরতে হবে, তাকে আত্মহত্যা করতে হবে। নিজের হাতেই লিখে গেছে মৃত্যুর জন্য সে কতটা বাধ্য হয়েছে। তার স্ত্রী, তার শাশুড়ি, তার শ্যালক সহ 5 জনের বিরুদ্ধে সে অভিযোগ করেছে ছত্রে ছত্রে। শুধু সুইসাইড নোট নয় বন্ধুরা, আপনারা জেনে গেছেন এতদিনে 24 পাতার সুইসাইড নোটই শুধু নয়, 80 মিনিট, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ভিডিও বার্তা, যেটা সে নিজের হাতেই বানিয়েছে, যার ছত্রে ছত্রে লেখা রয়েছে 35 বছরের তথ্য প্রযুক্তি বিশারদ, উত্তরপ্রদেশের জৈনপুরের বাসিন্দা, কর্মসূত্রে যে বেঙ্গালুরু গিয়েছিল, কত স্বপ্ন, কত আশা, কত উচ্চাকাঙ্ক্ষা, সবকিছু নিয়ে শেষ। পারিবারিক কলহে সবকিছু শেষ। তবে শেষটা এমন হওয়া কি উচিত ছিল? যদিও বিয়ের পরপরই 2019 সালের পর নিকিতা, তার স্ত্রী, অভিযোগ এনেছিল তার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে, এই अतुल সুভাষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বধূ নির্যাতনের। কিন্তু এ পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল, বিবাহ বিচ্ছেদ মামলাও হয়েছিল। কিন্তু মরতে হলো কেন তাকে? মরতে হলো যে আইনের সুরক্ষা বলে নারীরা সুরক্ষিত, তারই অপব্যবহারে। ইতিমধ্যেই 40,000 টাকা মাসিক খরপোশ দিত अतुल। না, এখানেই ক্ষান্ত হয়নি তার স্ত্রী বা শ্বশুর বাড়ির লোকজন। দাবি করা হলো কয়েক মাসের মধ্যে 2 থেকে 3 লাখ টাকা দিতে হবে। এখানেও সে টাকা দিয়ে ক্ষান্ত হয়নি। তারপর তার স্ত্রীর বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে এই अतुल সুভাষ লিখে গেলেন যে কোনোভাবেই তিনি এত টাকা দিতে পারছেন না। তখন শ্বশুর বাড়ির লোকজন কি করলো? বলা হলো বৃদ্ধ তার বাবা মাকে এমন হেনস্থা করা হবে, এভাবে গারদে পোড়া হবে, এভাবে চক্কর কাটানো হবে আদালতের, যা তারা জন্মেও ভাবতে পারবেন না। মা বাবার হয়রানির আশঙ্কাটা মেনে নিতে পারেনি তথ্য প্রযুক্তি বিশারদ, তথ্য প্রযুক্তি কর্মী, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট अतुल সুভাষ। আশঙ্কায় ভুগেছে, তার জীবন তো শেষ হয়েছে। বৃদ্ধ মা বাবাকে নিয়ে বা টানা হেঁচড়া। তখন 3 কোটি টাকার দাবি করা হলো, যদি না দেওয়া হয় মা বাবাকে হেনস্থা করা হবে। আর সহ্যের সীমা রাখতে পারলো না अतुल। বেঙ্গালুরুর বহুতল আবাসনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো সে। তার আগের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরা বন্দি করে সে রেখে গেল তার মৃত্যুর কাহিনী। প্রশ্ন করে গেল, এখনো বিচার পাইনি তো? বিচার পাওয়া বাকি আছে। বিচার কবে পাবো? আমার অস্তিত্ব ততদিন পর্যন্ত বিসর্জন করবে না যতদিন না আমি বিচার পাচ্ছি। আমাকে তোমরা কেউ ছোবে না যারা আমার মৃত্যুর পেছনে দায়ী। ভেবে দেখুন, একটা মানুষ নৃশংস অত্যাচারের শিকার হয়েছে, তারপরই মনোবিদরা বলছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে একটা মানুষ? যে ঘরে সে আত্মহত্যা করেছে সেই ঘরের দেওয়ালে পর্যন্ত তারিখ দিয়ে লিখে গেছে কোন সময়ে, কোন ডেটে
তার সঙ্গে কি কি হয়েছে আমরা জানি না এর সত্য মিথ্যা। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে মৃত অতুলের মা বাবা। অতুলের শাশুড়ি, স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। আমরা জানি না এর সত্য মিথ্যা কোথায়, এর পেছনে কতটা সত্যি কতটা মিথ্যে রয়েছে। অবশ্যই এই কেসও তদন্ত সাপেক্ষ, কিন্তু সমাজের একটা বিশিষ্ট অংশের মানুষ চাইছেন 498 এই আইনের সংশোধন প্রয়োজন, না হলে আরো অনেক অতুলকে এভাবে অতলেই তলিয়ে যেতে হবে। অতুলরা বাঁচতে পারবে না, কারণ তারা যে লজ্জা পায়, তারা যে ভয় পায়, পারিবারিক হেনস্থার আশঙ্কা করে তারা। তাই আমরা বিশিষ্ট সমাজকর্মী থেকে যারা পুরুষদের অধিকার নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যারা পুরুষদের অধিকার নিয়ে দীর্ঘদিনের লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য সোচ্চার হয়েছেন নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোনে। শোনাবো তার প্রতিক্রিয়া। এই ঘটনাটাকে ঘিরে যে কথাগুলো আমার বিশেষভাবে মনে হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এসব ব্যাপারের সাথে সংযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে, প্রথম কথা হলো যে এটা খুব নির্জলা বাস্তব সত্য যে বহুকাল ধরে পুরুষতন্ত্র এতখানি দাপট পুরুষতন্ত্রে চলেছে যে মেয়েদেরকে নানাবিধ বঞ্চনা এবং নানাবিধ কষ্ট যন্ত্রণার শিকার হতে হয়েছে। এটা সত্য, খুবই সত্য কথা। কিন্তু বিচার ব্যবস্থা, এটাও সত্য পাশাপাশি 2 নম্বর কথা, যে বিচার ব্যবস্থা সেদিক থেকে লক্ষ্য করে মেয়েদেরকে পুরুষতন্ত্র কবলিত হয়ে যন্ত্রণার মুখোমুখি হওয়া, লড়ে যাওয়া থেকে বাঁচাবার জন্য 498 ধারা বিচার ব্যবস্থায় চালু করেছিল। এই চালু করার ফলে আমরা আশা করেছিলাম, আমরা যারা আমরা বলতে বোঝাচ্ছি সমাজ কল্যাণকামী মানুষজন, তারা আশা করেছিল যে সমাজে একটা সুব্যবস্থা আসবে, মেয়ে পুরুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এবার তৈরি হবে, মেয়েরা নির্যাতিত হবে না আর পুরুষরাও নির্যাতকের ভূমিকায় থাকবে না। কিন্তু দেখা গেল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে তো বটেই, বিশেষত বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে এই 498 ধারাটা খুব সুফল এনে দিতে পারলো না। তার কারণ হলো এই কোনো সদ্ভাবনা জাত যে সমস্ত ব্যবস্থাপনা গড়ে ওঠে, সেই ব্যবস্থার অব্যবহার হয়, অপব্যবহার হয়, অতি ব্যবহারও হয়। এক্ষেত্রে যেটা ঘটছে আমরা লক্ষ্য করছি অপব্যবহার, 498 ধারার অপব্যবহার চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। মেয়েরাই করছে বিশেষত এই অপব্যবহার। মেয়েদের বিভিন্ন পরিবারে বিভিন্ন অবস্থানে থাকা মেয়েরা এই অপব্যবহারে ব্রতী হয়েছে বলবো আমরা, যে তারা অপব্যবহার করে নানাভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছে, সম্পর্কের দিক থেকে লাভবান হচ্ছে, বিশেষত আর্থিক দিক থেকে লাভবান হওয়াটাই বোধহয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যেটা অত্যন্ত অন্যায়। আমার মনে হয় এই মুহূর্তে বিচার ব্যবস্থাকে পুনর্বার, বিচার ব্যবস্থায় যারা আছেন সেই সমস্ত পদে, তারা পুনর্বার এই 498 ধারাটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে এর কতটা অতি ব্যবহার অপব্যবহার হচ্ছে সেটা ভালো করে পর্যবেক্ষণ করে আমার মনে হয় ধারাটাকে বদল করা, যাতে উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় নারী পুরুষের মধ্যে। এইভাবে যেন একজনকে জীবন দিতে হয় এবং জীবন দেওয়ার ক্ষেত্রে কেন তিনি জীবন দিলে নিদান দিয়ে যেতে হয়, যে আমার অস্থি গঙ্গা জলে বিসর্জন হওয়ার আগে পর্যন্ত বিসর্জন হবে না যতক্ষণ না এর সুবিচার হবে। শুনলেন তো কত কত অভিযোগ এমন জমা রয়েছে যেখানে এই আইনের অপব্যবহার, মিসইউজের অভিযোগ রয়েছে। এই আবহেই আপনাদেরকে জানিয়ে রাখবো একটু হলেও আশার আলো, সুপ্রিম কোর্ট এই আবহেই এই অতুল সুভাষ তার এই মৃত্যুর যে ইতিমধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে বহু মানুষ চাইছেন এটার সংশোধন হোক, এই আবহেই বেশ কিছু প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু খরপোশের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা করলেই চলবে না, সেই স্ত্রীকে, সেই মহিলাকে আরো অনেক কিছু প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, তদন্তকারীরা 8টি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন, সেটা প্রমাণিত হলে তবে এই খরপোশের মামলায় খরপোশ পাবেন অভিযোগকারিনী। এটা প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখা যাক সংশোধন কবে হয়। তবে অতুল সুভাষের মৃত্যুর আগে আগে যে ঘটনাটি ঘটেছিল, পারিবারিক আদালত জৈনপুর, সেই রায়ও কিন্তু অতুলের বিরুদ্ধেই যায়। তাই পারিবারিক হেনস্থার আশঙ্কা,
রায় গেছে তার বিপক্ষে, এই লজ্জা, এই ঘৃণা, এই আঘাত, এই আশঙ্কা আর নিতে না পেরে শান্তির খোঁজে ঝুলে পড়ে অতুল। আবারও বলবো, এর সত্য মিথ্যা আমাদের জানা নেই, তদন্ত সাপেক্ষ। তবে সমাজ মাধ্যমে যে বিষয়টি ইতিমধ্যে প্রশ্ন আকারে উঠেছে, 498 এই আইনের কি সংশোধন প্রয়োজন? আপনি কিভাবে দেখছেন এই দেশের নাগরিক হিসেবে? অবশ্যই জানাবেন আপনার মতামত কি। সত্যি কি এই আইনের অপব্যবহার এত ভাবে হচ্ছে, এত হারে হচ্ছে, যেখানে আর নারীরা সুরক্ষিত কেন, কোনো পরিবার সুরক্ষিত হবে কিনা সন্দেহ রয়েছে। অবশ্যই আপনাদের মতামতের আশায় অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, মতামত জানান।